বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ইংলিশের প্রস্তুতির জন্য ভোকাবুলারি এনরিচ করা অপরিহার্য। এজন্যই বিগত বছরগুলোর কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসা শব্দগুলোর অর্থ জানা থাকা প্রয়োজন। কম্পিটিটিভ পরীক্ষার ভোকাবুলারি প্রস্তুতির জন্য আমরা প্রতিদিন মাত্র 10টি করে শব্দ শেখার আয়োজন করেছি। আর সেই আয়োজনের আজ শুরু হচ্ছে পার্ট 1। এই পর্বের প্রথম শব্দ আর্ডিউয়াস, যার অর্থ শ্রমসাধ্য বা কষ্টকর। এখানে যে উচ্চারণটি দেওয়া হয়েছে সেটি মূলত স্ট্যান্ডার্ড ব্রিটিশ উচ্চারণ। স্ট্যান্ডার্ড ব্রিটিশ উচ্চারণে আর এর পর কোনো কনসোনেন্ট সাউন্ড থাকলে সেই আরটি উচ্চারিত হয় না বা সাইলেন্ট থাকে। তবে আমেরিকান ইংলিশে এই উচ্চারণ রীতি অনেক ক্ষেত্রেই অনুসরণ করা হয় না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে তোমরা যে কোনো একটি উচ্চারণই করতে পারো। সুতরাং এই শব্দটির উচ্চারণ আর্ডিউয়াস বা আর্ডিউয়াস যে কোনো একটিই হতে পারে। এই শব্দটির মতোই আরও একটি শব্দ আছে যেটি তোমাদের বেশ পরিচিত। শব্দটি হলো হার্ড। হার্ড শব্দটির অর্থ কষ্টকর বা কঠিন, এটি তোমরা সবাই জানো। আর এই শব্দটির এইচ বাদ দিলে বাকি অংশ থাকে আর্ড। আর এই আর্ডের সাথেই অ্যাডজেক্টিভ তৈরির জন্য ইউ ও ইউএস বা ও ইউএস যুক্ত করে দিলেই হয় আর্ডিউয়াস বা আর্ডিউয়াস। সুতরাং তোমরা যেখানে হার্ড ব্যবহার করতে পারো সেখানে আর্ডিউয়াসও ব্যবহার করতে পারো। হার্ড এবং আর্ডিউয়াস কিন্তু অনেকাংশেই সিনোনিমাস। যেমন বলতে পারো ইট ওয়াজ হার্ড, ইট ওয়াজ আর্ডিউয়াস, বা হার্ড টাস্ক, আর্ডিউয়াস টাস্ক, অনেকটা একই রকম অর্থ প্রকাশ করবে। এবার আমাদের মূল শব্দ আর্ডিউয়াস, এটি মনে রাখার জন্য কিছু বাক্যে এর ব্যবহার দেখব। যেমন হতে পারে ইট ওয়াজ এ লং অ্যান্ড আর্ডিউয়াস জার্নি, অর্থাৎ এটি একটি দীর্ঘ ক্লান্তিকর যাত্রা ছিল। এবার এই শব্দটির আরও কিছু ব্যবহার দেখে নিতে পারো। প্রথমে আছে আর্ডিউয়াস টাস্ক বা ওয়ার্ক, কঠিন কাজ। যেমন বলতে পারো উই বিকেম অ্যাস্টোনাইজড অ্যাজ হি কমপ্লিটেড সাচ আর্ডিউয়াস টাস্ক ইন টাইম, অর্থাৎ আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে সে এমন একটি কঠিন কাজ যথাসময়ে শেষ করে ফেলল। হতে পারে আর্ডিউয়াস স্ট্রাগল, কঠিন লড়াই বা কঠিন সংগ্রাম। যেমন বলতে পারো, বা এটি অনেকাংশে সত্যি, এভরিবডি গোজ থ্রু আর্ডিউয়াস স্ট্রাগল ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, অর্থাৎ আমাদের সবাইকেই এই পৃথিবীর জীবনে কঠিন সংগ্রামের মধ্যে দিয়েই যেতে হয়। আর্ডিউয়াস কন্ডিশনস, কঠিন পরিস্থিতি। যেমন হতে পারে উই অফেন ফেস আর্ডিউয়াস কন্ডিশনস ইন আওয়ার ডে টু ডে লাইফ, অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় কঠিন পরিস্থিতির সম্মুখীন হই। আর্ডিউয়াস ইফোর্টস, কঠোর প্রচেষ্টা। যেমন বলতে পারো আর্ডিউয়াস ইফোর্টস আর মাস্ট টু বি আ বিসিএস ক্যাডার, অর্থাৎ বিসিএস ক্যাডার হওয়ার জন্য কঠোর প্রচেষ্টা অপরিহার্য। আর এভাবেই অ্যাডভান্স লেভেলের শব্দগুলো শেখার পর দৈনন্দিন জীবনে সেগুলোর প্রয়োগ করার চেষ্টা করতে হবে, তাহলেই সেগুলো খুব ভালো করে মনে থাকবে। এবার আমরা এই শব্দটির কিছু সিনোনিমস দেখে নিব। এখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, যার মধ্যে প্রথমেই আছে স্ট্রেনাস, যেটি আর্ডিউয়াসের অনেকখানি কাছাকাছি। দুটি শব্দই ও ইউএস দিয়ে শুরু হয়েছে। আর স্ট্রেংথ মানে শক্তি বা সামর্থ্য, আর যেটার জন্য প্রচুর শক্তি বা সামর্থ্য দরকার হয় সেটি হচ্ছে স্ট্রেনাস। সো স্ট্রেংথ থেকে স্ট্রেনাস হচ্ছে, যেটার জন্য অনেক শ্রম দিতে হয়, এমন কিছু হচ্ছে শ্রমসাধ্য বা স্ট্রেনাস। এরপর আছে ব্যাক ব্রেকিং। তোমরা সবাই জানো ব্যাক অর্থ হচ্ছে পিঠ বা মেরুদণ্ড বা কোমর, অর্থাৎ যে পরিশ্রম করার ফলে কোমর ভেঙে যেতে পারে বা মেরুদণ্ড ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়, সেটি হচ্ছে ব্যাক ব্রেকিং, যার অর্থ হচ্ছে দুষ্কর বা কষ্টকর ইত্যাদি। এরপর আছে গ্রুয়েলিং। গ্রুয়েল একটা শব্দ আছে যার অর্থ হচ্ছে ভাতের মাড় বা এই জাতীয় স্যুপ, অর্থাৎ যেটি কিছুটা ঘোলাটে, খুব সহজ সরল না। সো গ্রুয়েল থেকে এসেছে গ্রুয়েলিং। এরপর আছে লিবোরিয়াস। লেবোরিয়াস লেবার থেকে এসেছে, এটি হোপফুলি সবারই চেনা বা জানা। সো যেটার জন্য অনেক লেবার দরকার হয়, পরিশ্রম দরকার হয়, সেটি হচ্ছে লেবোরিয়াস। সাম দিয়ে বেশ কিছু শব্দ আছে, টয়েলসাম, বার্ডেনসাম, ওয়ারিসাম হতে পারে ইত্যাদি। টয়েল মানে কঠোর পরিশ্রম, সাম মানে কিছু। সো টয়েলসাম মিনস কষ্টকর, কিছুটা কষ্ট যেখানে আছে, সো সেটি হচ্ছে টয়েলসাম। বার্ডেন মানে বোঝা, কিছু বোঝা যেখানে আছে, অর্থাৎ যেটা খুব সহজ না, সেটি হচ্ছে বার্ডেনসাম।
সো আশা করি এই শব্দগুলো আবার দেখে নিয়ে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। খুব কঠিন কিছু না। স্টেন থেকে এসেছে স্টেনাস, ব্যাক ব্রেকিং, কোমর ভেঙে যাওয়ার মতো পরিশ্রম, গ্রুয়েল ঘোলাটে কিছু অর্থাৎ মার জাতীয় কিছু, খুব সহজ না। লেবার থেকে এসেছে লেবোরিয়াস, আর সর্বশেষে টলসাম বা বার্ডেনসাম অর্থাৎ যেখানে শ্রম অথবা বোঝা বহন করতে হয় কিছুটা, সেটি হচ্ছে টলসাম বা বার্ডেনসাম ইত্যাদি। আশা করি এই শব্দটি যেটি বেসিক ব্যাংকে 2013 সালে এসেছিল সেটি এবং এই শব্দটির কিছু সিনোনিমস তোমাদের বেশ ভালোভাবেই মনে থাকবে। এবার আমরা চলে যাব পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ পৌস্থিতি, যার অর্থ স্বল্পতা বা অভাব। এই শব্দটির কাছাকাছি একটি শব্দ তোমাদের খুব পরিচিত, সেটি হচ্ছে স্কারসিটি। স্কারসিটি এবং পৌস্থিতি এই শব্দ দুটোর মধ্যে সুন্দর একটা মিল আছে। দুটো শেষেই দেখো সিটি আছে। সো স্কারসিটি এটার অর্থ স্বল্পতা বা অভাব, পৌস্থিতি অর্থ স্বল্পতা বা অভাব। এই দুইটি শব্দ একটি আরেকটি সিনোনিমাস। এবার চলো আমাদের মূল শব্দ পৌস্থিতির কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে আসি। যেমন দ্য পৌস্থিটি অফ ফুড ওয়াজ কজড বাই দ্য ড্রাউট। ড্রাউট এই শব্দটার অর্থ হচ্ছে খরা বা অনাবৃষ্টি, অর্থাৎ খরা বা অনাবৃষ্টির কারণে খাদ্যের অভাব হয়েছিল। এবার আরও কিছু ফ্রেজ এবং বাক্যে সেগুলোর ব্যবহার দেখব। পৌস্থিটি অফ ইনফরমেশন, তথ্যের অভাব। যেমন বলতে পারো পৌস্থিটি অফ ইনফরমেশন ইজ দ্য ব্যারিয়ার টু আইডেন্টিফাই দ্য কজ অফ দ্য প্রবলেম, অর্থাৎ এই সমস্যার কারণ নির্ণয়ের জন্য তথ্যের অভাব একটি বাধা। এর পরেরটা দেখো পৌস্থিটি অফ ইফেক্টিভ টিচিং, কার্যকর শিক্ষার অভাব। যেমন বলতে পারো পৌস্থিটি অফ ইফেক্টিভ টিচিং ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার এডুকেশন সিস্টেম, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় কার্যকর শিক্ষার অভাব একটি বড় সমস্যা। এরপর পৌস্থিটি অফ রিসার্চ, গবেষণার অভাব। যেমন হতে পারে পৌস্থিটি অফ রিসার্চ ইজ আ প্রবলেম অফ ফাইন্ডিং ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ গবেষণার অভাব প্রাকৃতিক সম্পদ পাওয়ার জন্য একটি সমস্যা। এরপর আছে পৌস্থিটি অফ সেলফ কন্ট্রোল। যেমন হতে পারে পৌস্থিটি অফ সেলফ কন্ট্রোল ইজ দ্য কজ অফ ফেইলিউর ফর ম্যানি, অর্থাৎ আত্মসংযমের অভাব অনেকেরই ব্যর্থতার কারণ। এবার আমরা কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমেই স্কারসিটি, যেটি আগেই বলা হয়েছে, যেটির সাথে পৌস্থিটির যথেষ্ট মিল আছে। এরপর আছে ডেফিসিয়েন্সি, স্বল্পতা। সো এটিও বেশ পরিচিত একটি শব্দ। ভিটামিন এবং মিনারেল ডিফিসিয়েন্সির জন্য বিভিন্ন ধরনের রোগের কথা নিশ্চয়ই তোমরা শুনেছ। এরপর আছে ডার্থ। এই শব্দটা একটু নতুন। তোমরা যদি এর স্পেলিংটা খেয়াল করো তাহলে ডি বাদ দিলে থাকে আর্থ, আর ডি দিয়ে আমরা একটু আগে একটা শব্দ দেখেছি, সেটি হচ্ছে ডেফিসিয়েন্সি। সো ধরে নিতে পারো ডেফিসিয়েন্সি ইন আর্থ, অর্থাৎ পৃথিবীর কোনো কিছুর স্বল্পতাই হচ্ছে ডার্থ বা অভাব। এরপর আছে ইনসাফিসিয়েন্সি, ইনসাফিসিয়েন্ট থেকে এসেছে, এটিও বেশ পরিচিত। এরপর শর্ট থেকে এসেছে শর্টেজ, এটিও তোমাদের বেশ পরিচিত শব্দ। সো পৌস্থিটির পাশাপাশি স্কারসিটি বা ডেফিসিয়েন্সি এবং ডেফিসিয়েন্সি ইন আর্থ, ডার্থ, ইনসাফিসিয়েন্ট থেকে ইনসাফিসিয়েন্সি, শর্ট থেকে শর্টেজ, আমরা অনেকগুলো শব্দই কিন্তু দেখে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ প্লাকেট, যার অর্থ শান্ত করা বা প্রশান্ত করা। মূলত রাগান্বিত অবস্থা থেকে শান্ত করা হচ্ছে প্লাকেট। প্লাকেট এই শব্দটি মনে রাখার জন্য এই শব্দটির কিছুটা বিপরীতার্থক একটি শব্দ, যেটি হলো অল্টারকেট, যার অর্থ ঝগড়া বা বিবাদ করা। এই শব্দটি মনে রাখতে পারো। অল্টারকেট শব্দটি যদি কিছুটা অপরিচিত হয়, তাহলে পরিচিত যে শব্দটি তোমরা মনে রাখতে পারো সেটি হচ্ছে কমপ্লিকেট, যার অর্থ জটিল করা। সো কমপ্লিকেট জটিল করা, অল্টারকেট ঝগড়া বা বিবাদ করা, এগুলোরই বিপরীতার্থক শব্দ হচ্ছে প্লাকেট। সো প্লাকেট শব্দটি মনে রাখার জন্য অল্টারকেট বা কমপ্লিকেট এই শব্দ দুটির যে কোনো একটা চুজ করে নিতে পারো। অল্টারকেট ঝগড়া বা বিবাদ করা, আর ঝগড়া মিটে গেলেই তখনই শান্ত করা বা প্রশান্ত করা হবে। কমপ্লিকেট জটিল করা, আর জটিলতা নিরসন হলেই তখনই শান্ত করা বা প্রশান্ত করা হবে। এবার আমরা আমাদের মূল শব্দ প্লাকেটের কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব। যেমন দ্য কনসেশনস ডিড লিটিল টু প্লাকেট দ্য স্টুডেন্টস, অর্থাৎ যে ছাড়টি দেওয়া হয়েছিল এটি স্টুডেন্টদের শান্ত করার জন্য খুব সামান্যই ছিল। এরপর হতে পারে প্লাকেট এনিমিস, শত্রুদের শান্ত করা।
যেমন বলতে পারো ইউ শুড প্লাকেট ইউর এনিমিস, অর্থাৎ তোমার উচিত তোমার শত্রুদেরকে শান্ত করা। এরপর হতে পারে প্লাকেট ক্রিটিক্স, সমালোচকদের শান্ত করা। যেমন বলতে পারো টু প্লাকেট অল দ্য ক্রিটিক্স ইজ নট অ্যান ইজি টাস্ক, অর্থাৎ সকল সমালোচকদের শান্ত করা খুব সহজ কাজ না। এরপর বলতে পারো প্লাকেট দ্য অপোজিশন, বিরোধীদের শান্ত করা। যেমন হতে পারে হি ট্রাইড টু প্লাকেট দ্য অপোজিশন, অর্থাৎ সে বিরোধীদের শান্ত করার চেষ্টা করেছিল। এরপর আছে প্লাকেট জেলাস পিপল, ঈর্ষান্বিত লোকদের শান্ত করা। যেমন হতে পারে ইটস অলমোস্ট ইম্পসিবল টু প্লাকেট জেলাস পিপল, অর্থাৎ ঈর্ষান্বিত লোকদের শান্ত করা প্রায় অসম্ভব একটি কাজ। এবার আমরা এই শব্দটির বেশ কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমেই আছে আপিস। পিস তো শান্তি, যদিও স্পেলিংটা ভিন্ন, আর শান্তি বিরাজ করলেই সেটা শান্ত হয় বা প্রশমিত হয়। সো আপিস অর্থ হচ্ছে প্রশমিত করা। মলি তো মেয়েদের নাম, আর মেয়েরা তো শান্তই হয়, এভাবেই মনে রাখতে পারো মলিফাই মানে শান্ত করা। আসুয়েস প্রশমিত করা, এটি তোমরা তোমাদের মতো করে মনে রেখো। প্যাসিফাই এটি শান্ত করা, এটি হয়তো তোমাদের অনেকেরই জানা। প্যাসিফিক ওশেন প্রশান্ত মহাসাগর, সো সেই প্যাসিফিক থেকেই এসেছে প্যাসিফাই শান্ত করা। সো প্লাকেট শান্ত করা বা প্রশান্ত করা, আর যেখানে পিস থাকবে সেটি হচ্ছে আপিস অর্থাৎ প্রশমিত করা। মলিফাই হচ্ছে শান্ত করা, আসুয়েস প্রশমিত করা, প্যাসিফিক ওশেন থেকে প্যাসিফাই শান্ত করা বা প্রশান্ত করা ইত্যাদি। এবার চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আর পরবর্তী শব্দটি হলো আগ্রাভেট, যার অর্থ অবনতি করা বা শোচনীয় করে তোলা। এর কাছাকাছি যে শব্দটা তোমাদের পরিচিত সেটি হচ্ছে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ অর্থ হচ্ছে আগ্রাসী বা আক্রমণাত্মক। এই একই রকম অনেকটা অর্থ প্রকাশক শব্দ হচ্ছে আগ্রাভেট। সো অ্যাগ্রাভেট অর্থ অবনতি করা, অনেকটা অ্যাগ্রেসিভ হলে যেমন অবস্থার অবনতি হয়, একইভাবে অ্যাগ্রাভেট অর্থই হচ্ছে অবনতি করা বা শোচনীয় করে তোলা। এবার আমরা মূল শব্দ অ্যাগ্রাভেটের বেশ কিছু উদাহরণ দেখব। যেমন কাটিং ডাউন ওল্ড ফরেস্ট মে অ্যাগ্রাভেট গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ প্রাচীন বনভূমি কেটে ফেলা বৈশ্বিক উষ্ণতাকে আরও শোচনীয় করতে পারে। এরপর অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন, পরিস্থিতি আরও খারাপ করা। যেমন হতে পারে দ্য নিউ পলিসি উইল অ্যাগ্রাভেট দ্য সিচুয়েশন, অর্থাৎ নতুন যে পলিসি, নতুন যে কর্মপন্থা সেটা পরিস্থিতি আরও খারাপ করবে। এরপর আগ্রাভেট দ্য কনফ্লিক্ট, সংঘর্ষ বাড়ানো। যেমন হতে পারে হিজ অ্যাগ্রেসিভ গেস্টার অ্যাগ্রাভেটেড দ্য কনফ্লিক্ট, অর্থাৎ তার আক্রমণাত্মক দেহভঙ্গিমা সংঘর্ষকে আরও বাড়িয়ে দিল। এরপর আগ্রাভেট দ্য প্রবলেম, সমস্যা বাড়িয়ে দেয়া। যেমন হতে পারে ইনফ্লেশন উইল আনডাউটেডলি আগ্রাভেট দ্য প্রবলেম, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিঃসন্দেহে সমস্যাকে আরও বাড়িয়ে দিবে। এরপর আগ্রাভেট পলিউশন, দূষণ বাড়িয়ে দেয়া। যেমন হতে পারে আনফিট ভেহিকলস ইজ আগ্রাভেটিং এয়ার পলিউশন, অর্থাৎ রাস্তায় চলাচলের অনুপযুক্ত গাড়িগুলো এয়ার পলিউশন বা বায়ু দূষণকে আরও বাড়িয়ে দিচ্ছে। এবার আমরা কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমেই আছে এক্সেসারভেট, অধিকতর খারাপ করা। এক্সেস মানে হচ্ছে খারাপ বা অতিরিক্ত হলেই আসলে সেটি খারাপ হয়। আর এর কাছাকাছি একটি শব্দ হচ্ছে এক্সেসারভেট, যেটির অর্থ হচ্ছে অধিকতর খারাপ করা। ওর্স অর্থ তোমরা সবাই জানো, অপেক্ষাকৃত খারাপ, আর অপেক্ষাকৃত খারাপ হলে সেটা হয় ওরসেন। ইন্টেন্স বা ইন্টেন্সিভ অর্থ তীব্র। সো ইন্টেন্সিভ কেয়ার মানে যেখানে খুব বেশি যত্ন নেওয়া হয়। সো সেই ইন্টেন্স থেকে এসেছে ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই অর্থ হচ্ছে তীব্রতর করা। আর হাইট, উচ্চতা তো হতেই পারে, এর পাশাপাশি এটি ভার্বও হতে পারে। আর হাইটেন মানে হচ্ছে অধিকতর তীব্র করা বা অধিকতর বেড়ে যাওয়া ইত্যাদি। সো অ্যাগ্রেসিভ থেকে অ্যাগ্রাভেট, আর এই শব্দটিরই সিনোনিমস হচ্ছে এক্সেস থেকে এক্সেসারভেট মনে রাখতে পারো, ওর্স থেকে ওরসেন, ইন্টেন্স থেকে ইন্টেন্সিফাই, আর হাইট থেকে হাইটেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ আবিয়ান্স, যার অর্থ মুলতবি অবস্থা বা স্থগিত অবস্থা।
আবিয়ান্স এই শব্দটা কিন্তু বেশ কিছু পরীক্ষাতে এসেছে। আমি এখানে একটা কথা একটু বলে রাখি, আমি শুধুমাত্র একটি করে রেফারেন্স দিয়েছি এবং ব্যাংকের রেফারেন্স দিয়েছি মূলত, কারণ ব্যাংকের জন্য যারা প্রস্তুতি নিবে তাদের জন্য এটা কাজে আসতে পারে। ব্যাংকের প্রশ্ন আসলে ব্যাংকে রিপিট হয়, বিসিএসের প্রশ্ন সাধারণত বিসিএসে কখনো রিপিট হয় না, তবে ব্যাংকের প্রশ্ন বা অ্যাডমিশনের প্রশ্ন কিন্তু বিসিএস অথবা অ্যাডমিশনের প্রশ্ন ব্যাংকে অথবা ব্যাংকের প্রশ্ন কিন্তু অ্যাডমিশনে আসতে পারে। আর একটি শব্দ যখন অনেকগুলো পরীক্ষাতে আসে তখন সবগুলোই রেফারেন্স আকারে তুলে ধরার তেমন কোনো যৌক্তিকতা পাইনি, তো আমি শুধুমাত্র একটি করে রেফারেন্স দিয়েছি। ওকে, অ্যাবিয়ান্সের কাছাকাছি যে শব্দটা তোমাদের পরিচিত সেটি হচ্ছে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স অর্থ পরিষ্কার বা পরিষ্কারকরণ, এটা তোমরা সবাই জানো। এর কিন্তু আরও একটা অর্থ হতে পারে, সেটি হচ্ছে ছাড়পত্র বা সমাপ্তি করে দেওয়া বা ক্লিয়ার করে দেওয়া বা ছাড়পত্র দেওয়া ইত্যাদি। অ্যাবেন্স অর্থ মানে স্টপ করে রাখা বা মুলতবি করা বা মুলতবি অবস্থা বা স্থগিত করে রাখা বা স্টপ করে রাখা। আর ক্লিয়ারেন্স অর্থ হচ্ছে ছাড়পত্র দেওয়া বা সমাপ্তি করা, কোনো কিছু ক্লিয়ার করে দেওয়া। সুতরাং ক্লিয়ারেন্সের কিছুটা অ্যান্টোনিমাস হচ্ছে অ্যাভিয়ান্স। সো ক্লিয়ারেন্স মানে হচ্ছে ছাড়পত্র আর অ্যাভিয়ান্স মানে আটকে রাখা, এভাবে তোমরা মনে রাখতে পারো। এইবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল শব্দ অ্যাভিয়ান্সের বেশ কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখে নিব। যেমন হতে পারে লেটস হোল্ড দ্যাট প্রবলেম ইন অ্যাভিয়ান্স ফর ওয়াইল, অর্থাৎ কিছু সময়ের জন্য সমস্যাটা স্থগিত করে রাখো, অথবা কিছু সময়ের জন্য এই সমস্যা নিয়ে আলোচনা মুলতবি অবস্থায় রাখো। আরও যে উদাহরণগুলো আছে সেগুলো হলো ফল ইনটু অ্যাভিয়ান্স, স্থগিত করা। যেমন বলতে পারো দ্য স্যাংশনস এগেনস্ট দ্য কান্ট্রি ফেল ইনটু অ্যাভিয়ান্স ইয়েস্টারডে, অর্থাৎ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা গতকাল স্থগিত হয়ে গেল। এরপর হোল্ড ইন অ্যাভিয়ান্স, স্থগিত রাখা। যেমন বলতে পারো লেটস হোল্ড দ্য ডিসকাশন ইন অ্যাভিয়ান্স ফর সাম টাইম, অর্থাৎ কিছু সময়ের জন্য আলোচনাটা স্থগিত রাখো। এরপর বি ইন অ্যাভিয়ান্স, স্থগিত থাকা। যেমন হতে পারে দ্য ল হ্যাজ বিন ইন অ্যাভিয়ান্স সিন্স 2016, অর্থাৎ আইনটি 2016 থেকে স্থগিত অবস্থায় আছে। এরপর ইন এ স্টেট অফ অ্যাভিয়ান্স, স্থগিত অবস্থায়। যেমন যথারীতি আবার বলতে পারো দ্য স্যাংশনস এগেনস্ট দ্য কান্ট্রি ইজ ইন এ স্টেট অফ অ্যাভিয়ান্স নাও, অর্থাৎ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বর্তমানে স্থগিত অবস্থায় আছে। এবার আমরা কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমে আছে ডিসকন্টিনিউশন। সো কন্টিনিউ তো চালিয়ে যাওয়া, আর এর বিপরীত শব্দ হচ্ছে ডিসকন্টিনিউ বা ডিসকন্টিনিউশন অর্থ হচ্ছে বন্ধ করা বা বন্ধ। পরবর্তী শব্দ ইন্টারমিশন। মিশন মানে লক্ষ্য বা অভিযান, আর এই অভিযান বা লক্ষ্য অর্জনের মাঝামাঝি বিরতি হচ্ছে ইন্টারমিশন। সো মিশন থেকে ইন্টারমিশন মানে বিরতি, কোনো অভিযানের মাঝে বিরতি নেওয়াটাই হচ্ছে ইন্টারমিশন। ডরমেন্ট শব্দের অর্থ হচ্ছে সুপ্ত বা ঘুমন্ত। ডরমেটরিতে সাধারণত মানুষজন ঘুমায়, সো ডরমেন্সি অর্থ হচ্ছে সুপ্ত অবস্থা। আর পোস্টপন এই শব্দটা তোমাদের সবারই জানা, বাতিল করা, আর পোস্টপনমেন্ট হচ্ছে স্থগিত অবস্থা বা স্থগিত। সো ক্লিয়ারেন্স অর্থ হচ্ছে ছাড়পত্র বা সব কিছু সমাপ্তি করা, আর অ্যাবেন্স মানে হচ্ছে স্থগিত করে রাখা। আর এটারই সিনোনিম হচ্ছে ডিসকন্টিনিউশন, ইন্টারমিশন মিশনের মাঝে যে বিরতি সেটা হচ্ছে ইন্টারমিশন, ডরমেন্ট সুপ্ত বা ঘুমন্ত থেকে ডরমেন্সি, আর পোস্টপন বাতিল থেকে পোস্টপনমেন্ট স্থগিত। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী শব্দে। আর পরবর্তী শব্দটি হচ্ছে প্রপিশিয়েট, যার অর্থ প্রসন্ন করা বা শান্ত করা। মূলত ক্রোধান্বিত অবস্থা থেকে শান্ত করা হচ্ছে প্রপিশিয়েট, রাগান্বিত অবস্থা থেকে প্রসন্ন অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে প্রপিশিয়েট। এই শব্দটির কাছাকাছি যে শব্দটি তোমাদের পরিচিত সেটি হচ্ছে নিগোশিয়েট। তোমরা জানো যে নিগোশিয়েট অর্থ আলোচনা বা সমঝোতা করা। সো রাগান্বিত অবস্থা থেকে প্রসন্ন অবস্থায় আনতে হলে বা শান্ত করতে হলে নিগোশিয়েট করতে হবে, সমঝোতা করতে হবে। সো এই দুইটি শব্দের মধ্যেই সুন্দর একটা মিল আছে, প্রপিশিয়েট এবং নিগোশিয়েট। সো তোমরা ইজিলি মনে রাখতে পারো নিগোশিয়েট মানে সমঝোতা করা, আর রাগান্বিত অবস্থা থেকে শান্ত করা হচ্ছে প্রপিশিয়েট। সো নিগোশিয়েট করেই কাউকে প্রপিশিয়েট করা যেতে পারে। এবার আমাদের মূল শব্দ প্রপিশিয়েটের আরও কিছু উদাহরণ দেখব। যেমন আই হ্যাভ নেভার গান আউট অফ মাই ওয়ে টু প্রপিশিয়েট পিপল, অর্থাৎ মানুষকে শান্ত করতে আমি কখনোই আমার পথ থেকে বা আমার নীতি থেকে সরে আসিনি। প্রপিশিয়েট দ্য র্যাথ, ক্রোধ প্রশমিত করা। যেমন বলতে পারো হি ট্রাইড টু প্রপিশিয়েট দ্য র্যাথ অফ হিজ কলিগস, অর্থাৎ সে তার সহকর্মীদের রাগ প্রশমিত করার চেষ্টা করেছিল। প্রপিশিয়েট সিনের স্টপ,
প্রবীণ কর্মীদের শান্ত করা। যেমন হতে পারে হায়ার অফিসিয়ালস ট্রাই টু প্রপিশিয়েট সিনিয়র স্টাফ আফটার দ্য আনইউজুয়াল বিহেভিয়ার টুয়ার্ডস দেম। অর্থাৎ প্রবীণ কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবীণ কর্মীদের শান্ত করার চেষ্টা করেছিল। এরপর প্রপিশিয়েট ইউর অপোনেন্ট, আপনার প্রতিপক্ষকে শান্ত করা। যেমন বলতে পারো ইউ ক্যান প্রপিশিয়েট ইউর অপোনেন্ট টু অ্যাভয়েড কনফ্লিক্ট। অর্থাৎ দ্বন্দ্ব এড়িয়ে যাওয়ার জন্য তুমি তোমার প্রতিপক্ষকে শান্ত করতে পারো। এরপর প্রপিশিয়েট সামন, কাউকে শান্ত করা। যেমন বলতে পারো হি নোজ ওয়েল হাউ টু প্রপিশিয়েট সামন। অর্থাৎ সে খুব ভালো জানে কিভাবে কাউকে শান্ত করতে হয়। এবার আমরা কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমেই আছে আপিস, যার অর্থ শান্ত করা। এই শব্দটা তোমরা আগেও দেখেছ। স্যাটিসফাই, তৃপ্ত করা, এটা সবারই জানা। রিকনসাইল, বিরোধ দূর করা। সো এটাও খুব পরিচিত একটি শব্দ। আর প্লাকেট শব্দটা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, যার অর্থ শান্ত করা। সো আমরা একটু আগেই দেখেছি প্লাকেট অর্থ শান্ত করা বা প্রশমিত করা। এই প্লাকেটেরই সিনোনিম হচ্ছে প্রপিশিয়েট। সো প্লাকেট, প্রপিশিয়েট এগুলো সিনোনিমাস শব্দ। আর এটি হচ্ছে নতুন নতুন ওয়ার্ডস শেখার মজা। অর্থাৎ যতই পড়বে ততই সামনে গিয়ে দেখবে যে শব্দগুলো তোমার কাছে অপেক্ষাকৃত অনেক বেশি পরিচিত, অথবা এই শব্দগুলো তুমি আগে পড়েছ। সো অনেক সহজ মনে হবে। মূলত 300 থেকে 500 শব্দ একটু কষ্ট করতে হয়, তারপরে শব্দগুলো ধীরে ধীরে অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়, সিনোনিমগুলো কমন মনে হয়। সো তখন আর এত বেশি কঠিন মনে হয় না, এবং তখন ভোকাবুলারি শিখেও একটা তৃপ্তি পাওয়া যায়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ মিটিকিউলাস, যার অর্থ অতিরিক্ত যত্নবান বা সুবিবেচনাপূর্ণ। মিটিকিউলাস এই শব্দটির সাথে তোমাদের পরিচিত যে শব্দটির মিল আছে সেটি হচ্ছে কশাস। কশাস অর্থ জানো তোমরা সতর্ক, আর যে সব কাজে সবসময় সতর্ক থাকে বা অতি সতর্ক থাকে, অতিরিক্ত কশাস থাকে, তাকেই বলা হয় মিটিকুলাস। অর্থাৎ সামওয়ান হু ইজ কশাস অর হাইলি কশাস অ্যাবাউট এভরিথিং ইজ মিটিকুলাস। অর্থাৎ তুমি যদি খুব সতর্কতার সাথে সব কিছু করো তাহলে তুমি মিটিকুলাস হতে পারো, অথবা কোনো কিছু যদি খুব সতর্কতার সাথে করা হয় তাহলে সেটি মিটিকুলাস হতে পারে। সো কশাস থেকে মিটিকুলাস এই শব্দটি তোমরা মনে রাখতে পারো। এবার মিটিকুলাস শব্দটির বেশ কিছু উদাহরণ দেখব। প্রথমেই হচ্ছে হি ওয়াজ সো মিটিকুলাস অ্যাবাউট এভরিথিং। অর্থাৎ সে সব কিছুর ব্যাপারে অতিরিক্ত যত্নবান ছিল। এরপর হচ্ছে মিটিকুলাস অ্যাটেনশন, সূক্ষ্ম মনোযোগ। যেমন বলতে পারো হি পেইজ মিটিকুলাস অ্যাটেনশন হোয়েন হি ডাজ এনিথিং। অর্থাৎ যখন সে কোনো কিছু করে তখন সে খুব মনোযোগ দিয়ে করে। এরপর মিটিকুলাস প্ল্যানিং, সুচিন্তিত পরিকল্পনা। যেমন হতে পারে দিস মাইট বি অ্যান এক্সাম্পল অফ মিটিকুলাস প্ল্যানিং। অর্থাৎ এটি হতে পারে সুচিন্তিত পরিকল্পনার একটি উদাহরণ। এরপর মিটিকুলাস অ্যানালাইসিস, সূক্ষ্ম বিশ্লেষণ। যেমন বলতে পারো হিজ মিটিকুলাস অ্যানালাইসিস মেড অল অফ আস অ্যাস্ট্রোনিস্ট। অর্থাৎ তার সূক্ষ্ম বিশ্লেষণ আমাদের সবাইকে অবাক করে দিল। এরপর মিটিকুলাস অবজারভেশন, সূক্ষ্ম পর্যবেক্ষণ। যেমন হতে পারে হি ইজ নোন টু অল ফর হিজ মিটিকুলাস অবজারভেশন অ্যাবিলিটি। অর্থাৎ সে তার সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার জন্য সকলের কাছে পরিচিত। এবার মিটিকুলাস শব্দটির আমরা কিছু সিনোনিমস দেখে নিব। আর সিনোনিমসের মধ্যে আছে অ্যাকুরেট, নির্ভুল। মিটিকুলাস বা অতিরিক্ত যত্নবান হলে অ্যাকুরেট হওয়াই উচিত। ডিটেলড, বিশদ। একই ব্যাপার, যখন সূক্ষ্ম পর্যবেক্ষণ থাকবে বা সুবিবেচনাপূর্ণ থাকবে তখন সেটি অবশ্যই বিস্তারিত বা বিশদ হবে। একই কথা অ্যাপ্লিকেবল পরবর্তী শব্দের ক্ষেত্রে। থরো মানে পুঙ্খানুপুঙ্খ, সব কিছু তুলে ধরা। প্রিসাইজ অর্থ একদম সুচিন্তিতভাবে সুনির্দিষ্ট কোনো কিছু তুলে ধরা। এছাড়াও এই শব্দটির অনেক সিনোনিমস আছে যেগুলো ধীরে ধীরে তোমরা জানবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দে। আমাদের পরবর্তী শব্দ আকেইন, যার অর্থ রহস্যময় বা গোপনীয়। তোমাদের এর আগেই বলা হয়েছে আর এর পর কনসোনেন্ট সাউন্ড আসলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশ অনুসারে এই আরটি উচ্চারিত হয় না, তবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নাররা এটা উচ্চারণ করতেই পারে। সো আকিন দেওয়া হয়েছে, বাট তোমরা আরকিন এটি উচ্চারণ করলে বা এভাবে উচ্চারণ করলে তোমাদের খুব বেশি সমস্যা হবে বলে মনে হয় না। এই শব্দটা মনে রাখার জন্য, শুধুমাত্র মনে রাখার জন্য তোমরা যে শব্দটা একটু মনে রাখতে পারো সেটা হচ্ছে সুগারকেন।
সুগার কেন তো আখ, এটা তো একটু রহস্যময় জিনিস। সো একটা গাছ, একটা প্লান্ট, এই প্লান্ট থেকে মিষ্টি রস বের হয়, এটা যেমন একটু গোপনীয়, একটু রহস্যময়। সো ঠিক একইভাবে আখের মতো রহস্যময় কিছুটা যেটা, সেটা হচ্ছে আকিন। এবার আমরা এই শব্দটির কিছু এক্সাম্পল দেখে নিব। যেমন উই ডিড সাচ আকিন থিংস এন্টারলি আউট অফ দ্য পাবলিক গেজ। অর্থাৎ আমরা এই ধরনের রহস্যময় বা গোপনীয় কাজ সম্পূর্ণরূপে জনগণের দৃষ্টির বা জনগণের ধারণার বাইরেই করেছিলাম। এরপর আকিন নলেজ, গোপন জ্ঞান। যেমন বলতে পারো ইটস নট এক্স্যাক্টলি আকিন নলেজ, অর্থাৎ এটি পুরোপুরি গোপনীয় কোনো ধারণা বা গোপনীয় কোনো জ্ঞান নয়, অর্থাৎ এটা নতুন কিছু নয়, এমন একটা ইন্ডিকেশন এই সেন্টেন্সের মধ্যে আছে। পরবর্তী উদাহরণ আকিন পাওয়ার, গোপন ক্ষমতা। যেমন বলতে পারো নো ওয়ান নোজ দ্য সোর্স অফ হিজ আকিন পাওয়ার, অর্থাৎ কেউই তার গোপন ক্ষমতার উৎস জানে না। এরপর আকিন ওয়ার্ডস, গোপন কথা। যেমন বলতে পারো হি ক্যান নেভার শেয়ার সাচ আকিন ওয়ার্ডস উইথ আদার্স, অর্থাৎ সে এই ধরনের গোপন কথা কখনোই অন্যদেরকে বলে দিতে পারে না। এরপর আকিন কনসেপ্টস, গোপনীয় ধারণা। যেমন হতে পারে দোজ আকিন কনসেপ্টস আর নট ডিসক্লোজ পাবলিকলি ফর ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ওই গোপনীয় ধারণাগুলো জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এবার আমরা এই শব্দটির অল্প কয়েকটি সিনোনিমস দেখে নিব। প্রথমেই আছে এসোটেরিক, যার অর্থ রহস্যময়। এই শব্দটি তোমরা তোমাদের মতো করে মনে রেখো। এসোটেরিক, এর চেয়েও ভালো ভালো শব্দ আছে, সো সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রোফাউন্ড, প্রোফাউন্ড অর্থ গভীর, অর্থাৎ যেটা খুব সহজে গ্রাস্প করা যায় না বা যেটা খুব সহজে বোঝা যায় না, যেটা একটু রহস্যময়ী। অ্যাবস্ট্রিউস, দুর্বোধ্য, এটা সম্ভবত অনেকেরই জানা বা অস্পষ্ট বা দুর্বোধ্য অ্যাবস্ট্রিউস। অ্যাম্বিগাস, এই শব্দটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে এবং এটা আমরা রুট ওয়ার্ড হিসেবে আবার আলোচনা করব। অ্যাম্বিগাস অর্থ দ্ব্যর্থবোধক, যার দুইটা মিনিং থাকতে পারে, বা যেটা নট ক্লিয়ার, স্পষ্ট না বা অস্পষ্ট, বা কিছুটা মিস্টেরিয়াস, কিছুটা রহস্য যেটার মধ্যে আছে, সেটা হচ্ছে অ্যাম্বিগাস। আমাদের পরবর্তী শব্দ আলিভিয়েট, যার অর্থ উপশম করা বা লাঘব করা। এই শব্দটা কিন্তু তোমাদের বেশ পরিচিত। এই শব্দটি মনে রাখার জন্য তোমরা যে ফ্রেজটি মনে রাখতে পারো সেটি তোমাদের সবারই জানা, আর সেটি হচ্ছে প্রভার্টি আলিভিয়েশন। সো দারিদ্র্য বিমোচন, এটা তোমরা অনেক পড়েছো, বিভিন্ন জায়গায় পড়েছো। সো এই আলিভিয়েশন থেকেই মূলত আলিভিয়েট, হ্রাস করা বা কমানো বা নির্মূল করা বা লাঘব করা বা উপশম করা। সো এইবার আমরা আলিভিয়েটের বেশ কিছু উদাহরণ দেখব। যেমন হতে পারে দোজ মেজার্স আর টেকেন টু আলিভিয়েট দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যাটা কমানোর জন্য ওই পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। এরপর আলিভিয়েট স্ট্রেস, ব্যথা উপশম করা। যেমন বলতে পারো টু আলিভিয়েট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেস ইজ ইম্পর্টেন্ট ফর হেলথ, অর্থাৎ শারীরিক এবং মানসিক ব্যথা এটা দূর করাটা স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আছে আলিভিয়েট পভার্টি, দারিদ্র্য দূর করা। এটি তোমরা অনেকভাবে পড়েছ। আমি তারপর একটা সেন্টেন্স দিচ্ছি, টু আলিভিয়েট পভার্টি ইজ এ মাস্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য দারিদ্র্য বিমোচন অত্যাবশ্যকীয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে আলিভিয়েট প্রবলেমস, সমস্যা দূর করা। যেমন হতে পারে দ্য গভর্নমেন্ট নিডস টু আলিভিয়েট প্রবলেমস অফ ডিফারেন্ট সেক্টরস, অর্থাৎ বিভিন্ন খাতে বা বিভিন্ন সেক্টরে যে সমস্যাগুলো বিদ্যমান আছে, এই বিদ্যমান সমস্যাগুলোকে কমানো দরকার। এরপর আছে আলিভিয়েট ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে কষ্ট, সো কষ্ট লাঘব করা। স্ট্রেস বা ডিস্ট্রেস অনেকখানি কাছাকাছি শব্দ। যেমন তুমি বলতে পারো সাম এনজিওস আর ওয়ার্কিং টু আলিভিয়েট ডিস্ট্রেস অফ দ্য ডিস্ট্রেসড পিপল, অর্থাৎ দুর্দশাগ্রস্ত লোকজনের দুর্দশা বা কষ্ট লাঘব করার জন্য কিছু এনজিওস বা কিছু প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। এবার আমরা এই শব্দটির কয়েকটি সিনোনিমস দেখে নিব। এই শব্দটির সিনোনিমসগুলো অধিকাংশই তোমাদের পরিচিত। রিলিভ উপশম করা, মিটিগেট কমানো বা হ্রাস করা, সুদ প্রশান্ত করা, এইজ সহজ করা ইত্যাদি। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী এবং সর্বশেষ শব্দ। আজকের এই পর্বের সর্বশেষ শব্দ হচ্ছে নিয়াফাইট, যার অর্থ নবীন বা শিক্ষানবিশ। এনিও, এই যে প্রিফিক্সটা আছে এটা অনেকটা নিউ ইন্ডিকেট করে, নতুন। ফাইট মানে তোমরা ফাইটার চিন্তা করে নিতে পারো, নিউ ফাইটার অর্থাৎ নবীন যে যোদ্ধা আছে, অর্থাৎ কোনো কিছুতে নবাগত যে, সে হচ্ছে নিউ ফাইট। যেমন হতে পারে হি ইজ এ নিয়াফাইট অ্যাট পলিটিক্স, অর্থাৎ রাজনীতিতে সে নবীন। এরপর হতে পারে আ নিয়াফাইট অথর,
একজন নবীন লেখক, অর্থাৎ তুমি যথারীতি বলতে পারো হি ইজ দ্য নিয়াফাইট অথর, অর্থাৎ সে একজন নবীন লেখক। এরপর বোথ দ্য স্কলার অ্যান্ড দ্য নিয়াফাইট, পণ্ডিত এবং নবীন উভয়ই। যেমন হতে পারে বোথ দ্য স্কলার অ্যান্ড দ্য নিয়াফাইট আর প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ পণ্ডিত এবং নবীন সবাই সেখানে উপস্থিত ছিল। এরপর নিয়াফাইট সুইমার, নবীন সাঁতারু। যেমন সিম্পলি বলতে পারো হি ইজ দ্য নিয়াফাইট সুইমার, অর্থাৎ সে একজন নতুন বা নবীন সাঁতারু। এরপর নিয়াফাইট আন্টারপ্রেনার্স, নবীন উদ্যোক্তারা। যেমন হতে পারে নিয়াফাইট আন্টারপ্রেনার্স শুড বি এনকারেজড, অর্থাৎ নবীন উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা উচিত। এবার আমরা নিয়াফাইট শব্দটির বেশ কিছু সিনোনিমস দেখে নিব। প্রথমেই আছে এনট্রান্ট, অর্থাৎ যে নিউলি এন্টার করেছে, নতুন করে যে প্রবেশ করেছে সে হচ্ছে এনট্রান্ট। নিউবি, নতুন করে যে এসেছে, নিউবি নবাগত। ফ্লেজিং, ফ্লেজিং কিন্তু খুব ভালো একটা শব্দ, তরুণ এবং অনভিজ্ঞ। ফ্লেজিং, সো এটাও বেশ ভালো একটা শব্দ। ফ্রেশম্যান তো বুঝতেই পারছো যে যার কোনো অভিজ্ঞতা নেই, অর্থাৎ ফ্রেশ। আমরা প্রায়ই বলি যে আমাদের কিছু ফ্রেশ ক্যান্ডিডেট দরকার, অর্থাৎ যাদের অভিজ্ঞতা নাই এমন কিছু ক্যান্ডিডেট, অর্থাৎ ফ্রেশম্যান মানে হচ্ছে নবীন। আর নিউ কামার তো সবাই জানো, নবাগত। সো এখানেও শব্দগুলো হোপফুলি তোমাদের খুব সহজেই মনে থাকবে। এন্ট্রান্ট অর্থাৎ নতুন যে এসেছে, নতুন যে এন্ট্রি করেছে বা নতুন যে এন্টার করলো সে হচ্ছে এন্ট্রান্ট। নতুন করে আসলো নিউবি। ফ্লেজিং মানে হচ্ছে শিশু বা তরুণ বা অনভিজ্ঞ। ফ্রেশম্যান নবীন, নিউ কামার নবাগত। নিয়াফাইট নিউ ফাইটার। সো আমরা আজকের মতো আমাদের 10টা শব্দ শেষ করলাম। এবার আমরা আজকের এই 10টি শব্দ এবং এর অর্থগুলো এক নজরে দেখে নিব, সেই সাথে একটু চেক করে নিব যে আদৌ এই শব্দগুলো আমাদের মনে আছে কিনা। প্রথমে হচ্ছে আডিউয়াস, অর্থাৎ আমরা যেটা বলেছিলাম মনে আছে কিনা দেখো, মনে করতে পারো কিনা। হার্ড একটা শব্দ আছে, এই হার্ডের কাছাকাছি শব্দ বা কাছাকাছি অর্থ প্রকাশক শব্দ হচ্ছে আডিউয়াস। সো আডিয়াস অর্থ কিন্তু শ্রমসাধ্য বা কষ্টকর। এরপর আছে পো সিটি। বলেছিলাম সিটি দিয়ে একটা শব্দ তোমাদের খুব পরিচিত, সো সেই শব্দটা যদি মনে করতে পারো তাহলে কিন্তু এই শব্দটার অর্থ তোমাদের মনে থাকা উচিত। সো আমি বলে দিচ্ছি, বলেছিলাম স্কারসিটি, যার অর্থ অভাব বা স্বল্পতা। সো এটার সাথে এটার সরাসরি মিল আছে। পো সিটি এবং স্কারসিটি একটা আরেকটা সিনোনিম। সো পো সিটি অর্থ কিন্তু স্বল্পতা বা অভাব। পরবর্তী শব্দ প্লাকেট। তোমাদের বলেছিলাম অল্টারকেট অর্থ ঝগড়া করা, আর তার বিপরীতার্থক শব্দ হচ্ছে প্লাকেট। একটা হচ্ছে ঝগড়া বা বিবাদে লিপ্ত হওয়া অল্টারকেট, আর এটার বিপরীত শব্দ হচ্ছে প্লাকেট, অর্থাৎ শান্ত করা বা প্রশান্ত করা। পরবর্তী শব্দ আগ্রাভেট। আগেই বলা হয়েছিল এই শব্দটি মনে রাখার জন্য তোমাদের পরিচিত একটি শব্দ আছে, আর সেটি হলো অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ অর্থ আগ্রাসী বা আক্রমণাত্মক, আর আগ্রাসী বা আক্রমণাত্মক হলে অবস্থার অবনতি হয় বা অবস্থা শোচনীয় হয়। আর আগ্রাভেট শব্দটির অর্থ হচ্ছে অবস্থার অবনতি করা বা অবস্থা শোচনীয় করে তোলা। সো আগ্রাভেট এই শব্দটির অর্থ অবনতি করা বা শোচনীয় করে তোলা। এর পরবর্তী শব্দ আবেয়ান্স। আমরা বলেছিলাম ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স অর্থ হচ্ছে ছাড়পত্র দেওয়া বা সমাপ্তি করা, আর এটারই অপোজিট হচ্ছে অনেকটা আবেয়ান্স। আবেয়ান্স মানে হচ্ছে স্টপ করে রাখা বা মুলতবি করে রাখা বা স্থগিত অবস্থায় থাকা। সো আবেয়ান্স অর্থ হচ্ছে মুলতবি অবস্থা বা স্থগিত অবস্থা। পরবর্তী শব্দ প্রপিশিয়েট। হ্যাঁ দেখো, মনে করতে পারো কি না, নিগোশিয়েট করলেই আসলে প্রপিশিয়েট হয়। সো নিগোশিয়েট মানে হচ্ছে সমঝোতা করা, আর রাগ প্রশমিত করা হচ্ছে প্রপিশিয়েট। রাগ প্রশমিত করা বা ক্রোধ শান্ত করা, রাগান্বিত অবস্থা থেকে প্রসন্ন অবস্থায় আসা হচ্ছে প্রপিশিয়েট। সো প্রপিশিয়েট অর্থ হচ্ছে প্রসন্ন করা বা শান্ত করা। পরবর্তী শব্দ মিটিকিউলাস। বলেছিলাম মিটিকিউলাস হতে হলে তোমাকে কশাস হতে হবে, সতর্ক হতে হবে, অর্থাৎ অতিরিক্ত যত্নবান হতে হবে, সুবিবেচনাপূর্ণ হতে হবে। সো যে সবসময় খুব কশাস অ্যাবাউট এভরিথিং সেই হচ্ছে মিটিকুলাস। সো মিটিকুলাস অর্থ অতিরিক্ত যত্নবান বা সুবিবেচনাপূর্ণ। পরবর্তী শব্দ আকেইন। এটা জাস্ট মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম সুগার কেইন যেমন একটু রহস্যময় একটা প্লান্ট, সো একই রকম আকেইন। সো আখের মতো যে কেইন সেটা হচ্ছে আকেইন, সো রহস্যময় বা গোপনীয়। সো আকেইন অর্থ রহস্যময় বা গোপনীয়। পরবর্তী শব্দ আলিভিয়েট। এটাও তোমাদের মনে থাকার কথা। বলেছিলাম প্রভার্টি অ্যালিভিয়েশন তোমাদের খুব পরিচিত একটা ফ্রেজ, এবং প্রভার্টি অ্যালিভিয়েশনের যে অ্যালিভিয়েশন আছে সেই অ্যালিভিয়েশনেরই ভার্ব হচ্ছে আলিভিয়েট। সো আলিভিয়েট অর্থ কমানো বা উপশম করা বা লাঘব করা। সো আলিভিয়েট অর্থ হচ্ছে উপশম করা বা লাঘব করা। আর সর্বশেষ শব্দ নিয়াফাইট।
একদমই সহজ মনে রাখা, নিও মানে হচ্ছে নিউ, আর নিউ যে ফাইটার সেটা হচ্ছে নিওফাইট। সো নিয়াফাইট অর্থ হচ্ছে নবীন বা নতুন যোদ্ধা বা শিক্ষানবিশ। সো নিয়াফাইট অর্থ হচ্ছে নবীন বা শিক্ষানবিশ। আজকের মতো আমরা কিন্তু এখানেই শেষ করব, তবে তোমাদের আগামীকাল কিন্তু থাকছে ফ্ল্যাশ কার্স। এই শব্দগুলোর উপর ফ্ল্যাশ কার্স তোমরা আগামীকাল দুপুর 2:30 পেয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।